রবিবারের দুপুরবেলা গুরুমশাই দুর্গাবাবুর বাড়িতে সদ্য ম্যাট্রিকুলেশন পাশ করে বঙ্গবাসী কলেজে ভর্তি হওয়া কিশোর পঙ্কজ বসে রয়েছেন। গুরুমশাই বাড়িতে নেই। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ রবীন্দ্রনাথের একটা কবিতা হাতে এসে গেল পঙ্কজ কুমারের। শেষ খেয়া, দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পরা ওই ছায়া, ভুলালো রে ভুলালো মোর প্রাণ। কবিতার শব্দগুলো যেন শেল হয়ে বিঁধল বুকে। খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন পঙ্কজ। ক্ষণিকের স্তব্ধতা উত্তেজনা হয়ে বদলে গেল ভালোবাসায়। মাথার মধ্যে তখন ঘুরে চলেছে, এই কবিতায় সুর তো বসাতেই হবে। খানিকটা সুরারোপ করলেন, তারপর উত্তেজনা এমনই চরমে উঠল যে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন তিনি। মদন বড়াল লেনে দুর্গাবাবুর বাড়ির পাশেই গণেশ পার্ক। নিঝুম দুপুরে গাছের তলায় বসে পঙ্কজ সুর করে ফেললেন গোটা গানটায়, কিন্তু তাতেও তৃপ্তি মিলল না। এক্ষুনি যে গানের গোটা শরীরটা সুরের যন্ত্রে ফেলে তাকে দেখতেই হবে। পাশেই ফকিরদের লেনে শখের নাট্যদল আনন্দ পরিষদের অফিস। কর্তা লক্ষ্মীনারায়ণ মিত্র, পঙ্কজের লক্ষ্মীদা। লক্ষ্মীদার একটা অর্গান রয়েছে। পঙ্কজ সোজা চলে গেলেন আনন্দ পরিষদের অফিসে, আর শটান গিয়ে বসলেন অর্গানে। সুর বসিয়ে ফেললেন তাতে, যত্রতত্র গেয়েও বেড়াতে লাগলেন। একবারের জন্য ভাবলেন না এজন্য কবির অনুমতি নেওয়া প্রয়োজন, আর গোলখানা বাঁধল তাতেই। একদিন বাড়িতে দূত এসে হাজির। বার্তা স্বয়ং কবিপুত্র ডেকে পাঠিয়েছেন পঙ্কজকে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির দরজা ঠেলে ঢুকতেই দারোয়ান দেখিয়ে দিল দোতলার পথ। আপনি নাকি বাবা মশাইয়ের কি একটা ছায়া ছায়া গানে সুর আরোপ করে যত্রতত্র গেয়ে বেড়াচ্ছেন। সৌম দর্শন রথীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে নেহাত চুনোপুঁটি পঙ্কজের গলাটলা শুকিয়ে তখন নিদারুণ অবস্থা। ততক্ষণে আন্দাজ করলেন ভুলটা একটু বেশি হয়ে গেছে। কোনো রকমে ম্যানেজ দেওয়ার চেষ্টা করতে গিয়ে বললেন, আগে ওটা রবি ঠাকুরেরই করা সুর, আমি স্বরলিপি পেয়েছি আমার এক বন্ধুর কাছে, সে আবার এখানে নেই এখন। রথীন্দ্রনাথ বললেন, আশ্চর্য ব্যাপার তো। আচ্ছা, আপনার বন্ধু ফেরত এলে সেই স্বরলিপির বইখানা নিয়ে একবার দেখাবেন তো। মিথ্যের আশ্রয় নিয়ে সে যাত্রায় রেহাই পেলেও মাসখানেক পরে সমন এসে হাজির বাড়িতে। স্বয়ং রবীন্দ্রনাথ দেখা করতে চেয়েছেন। পঙ্কজের মনে তখন দুরকম অবস্থা। একদিকে দর্শনের উত্তেজনা, অন্যদিকে শঙ্কা, কি জানি কি হয়। মনকে বোঝালেন, প্রহার করলেও আমি তা আমার অঙ্গের ভূষণ করে নিয়ে ফিরে আসব। তবে আসার আগে কেবল তাঁর কমল চরণে দুটি চোখের অশ্রুতে সিক্ত করে সব অপরাধ স্বীকার করে নেব। কবির ঘর, সাকুল্যে জনাটেক লোক বসে, সবাই বোধহয় পরিবারের। একটা নিচু সুদৃশ্য তক্তপোষ, কবি তাতেই বসে রয়েছেন। সামনে কাগজ, কিছু একটা লিখছেন আর মাঝে মাঝে আওড়াচ্ছেন কি জানি। সামনে পেন, পেন্সিল, আর এক পাশে সুদৃশ্য হ্যামিল্টন অর্গান। পঙ্কজ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে রথীন্দ্রনাথ ইশারায় সেই হ্যামিল্টন অর্গানটা দেখিয়ে দিলেন। ত্রস্ত পদে পঙ্কজ অর্গানে বসে বাজাতে শুরু করলেন। ওপারেতে সোনার কুলে আধার মূলে কোন মায়া, গেয়ে গেল কাজ ভাঙানো গান, দিনের শেষে ঘুমের দেশে। গান শেষ হলে দেখলেন সবাই একে একে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন। কবি চোখ বুজে বসে রয়েছেন, যেন আত্মসমাহিত। পঙ্কজ কোনো মতে রথীন্দ্রনাথের অনুমতি নিয়ে একরকম পালিয়েই এলেন। সেদিনের সেই কিশোর পঙ্কজ আর কেউ নন, পঙ্কজ কুমার মল্লিক। বাংলা তথা ভারতের সংস্কৃতি জগতের এক উজ্জ্বল নক্ষত্র। 1905 সালের 10ই মে কলকাতার চালতাবাগান অঞ্চলে মল্লিক পরিবারে জন্মগ্রহণ করেন পঙ্কজ কুমার। বাবা মণিমোহন ভক্ত বৈষ্ণব। বাড়িতে কুলদেবতা জগন্নাথ দেবের পুজো হতো রথযাত্রায়। মল্লিক বাড়িতে গানের প্রচলন না থাকলেও
রথযাত্রায় জগন্নাথ দেবের পুজো উপলক্ষে 8 দিন ধরে ধুমধাম করে আসর বসত। সেই আসরে পঙ্কজ মুগ্ধ হয়ে শুনতেন টপ্পা, শ্যামাসঙ্গীত, কীর্তন। এখানেই 13 বছর বয়সে একবার গান গাওয়ার সুযোগ পান তিনি। আর এ সময়ই সেখানে নিমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন সেকালের সঙ্গীত জগতের অন্যতম ব্যক্তিত্ব দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস পঙ্কজ কুমার মল্লিকের গান শুনে বুঝতে পেরেছিলেন এমন সহজাত গানের গলা যার, গান না শিখলে সঙ্গীত জগতেরই একটা অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। বাবা মণিমোহন মল্লিক এই সুযোগ ছাড়লেন না, পঙ্কজকে ভর্তি করে দিলেন দুর্গাবাবুর কাছে। আর এই দুর্গাবাবুর বাড়িতেই তো পঙ্কজ মল্লিক খুঁজে পেয়েছিলেন রবীন্দ্রনাথকে। যদিও পঙ্কজ মল্লিক দুর্গাবাবুর বাড়িতে গিয়ে শাস্ত্রীয় সঙ্গীত শিখছেন, কিন্তু তার মন পড়ে থাকছিল টপ্পার প্রতি। সে সময় নিধুবাবুর যুগ পেরোলেও টপ্পা বাংলার সঙ্গীতপ্রেমী মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। তবে একথাও সত্যি, শাস্ত্রীয় সঙ্গীত বা টপ্পার তালিম নেওয়ার পাশাপাশি পঙ্কজের মন পড়ে থাকত ব্রহ্ম সঙ্গীতের দিকে। কর্নওয়ালিস স্ট্রিটে ব্রাহ্ম সমাজের সভায় পঙ্কজ মল্লিক নিয়মিত যেতেন আর শুনতেন এই মলিন বস্ত্র ছাড়তে হবে, চরণ ধরিতে দিও গো আমারের মতো গান। 30-এর দশক বাংলা তথা ভারতীয় সিনেমায় তখন নির্বাক যুগ শেষ হয়ে সবাক ছবির যুগ আসতে চলেছে। ভারত বিখ্যাত ইমপ্রেসারিও হরেন ঘোষ ছবিতে মিউজিকের ব্যবহার করবার জন্য ডেকে পাঠালেন পঙ্কজ কুমার আর রাইচাঁদ বড়ালকে। পঙ্কজ কুমার তখন বেতারের উল্লেখযোগ্য শিল্পী, নামও করেছেন, কিন্তু ছবিতে কিভাবে মিউজিক ব্যবহার করা হবে অনেক ভাবনা চিন্তা করেও তারা তা বুঝতে পারছেন না। শেষমেশ ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রাফটের ছবি চোর কাঁটায় আবহ সঙ্গীত করেই ফেললেন তারা। তারপর আরও একটা চাষার মেয়ে। এই দুটি ছবির পরই শুরু হলো ভারতীয় সিনেমায় সবাক ছবির পথ চলা। মাঝে কেটে গেছে বেশ কয়েকটা দিন। ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রাফট নাম বদলে হয়েছে নিউ থিয়েটার্স লিমিটেড। তাদের প্রথম ছবি শরৎচন্দ্রের দেনা পাওনা, পরিচালক প্রেমাঙ্কুর আতর্থী, ক্যামেরাম্যান নিতিন বসু, সবার প্রিয় পুতুলদা। সেখানেও আবহ সঙ্গীতের কাজ করলেন পঙ্কজ কুমার আর রাইচাঁদ বড়াল। কিন্তু সিনেমাটা মুক্তি পাওয়ার পর পঙ্কজ কুমার বেশ আঘাত পেলেন। টাইটেল কার্ডে রাইচাঁদ বড়ালের নাম বড় বড় করে, আর শেষে ছোট্ট করে লেখা পঙ্কজ কুমার মল্লিক। রাগ, ক্ষোভ, হতাশা, অপমান, কিন্তু কিছু প্রতিবাদ করলেন না পঙ্কজ। কেন? তার কারণ উল্লেখ করতে গিয়ে পঙ্কজ কুমারের দৌহিত্র লিখেছেন, একদিকে রাইচাঁদ বাবু ছিলেন সেই সময়কার বিশিষ্ট সঙ্গীতজ্ঞ লালচাঁদ বড়ালের পুত্র। তাঁরা ছিলেন বউবাজারের এক বিখ্যাত ধনী পরিবার এবং তাঁদের সাংগীতিক ঐতিহ্যও ছিল প্রসিদ্ধ। অন্যদিকে পঙ্কজবাবু জন্মেছিলেন মধ্যবিত্ত সঙ্গীত বর্জিত পরিবারে, যা আবার ঘটনাচক্রে দৈন্যদশায় আক্রান্ত হয়ে পড়েছিল সেই সময়। এই অসমান সামাজিক পরিস্থিতির প্রেক্ষিতে রাইবাবুর নামটাই যে প্রাধান্য পাবে তাতে আর আশ্চর্য কি। আসলে এই প্রতিবাদ না করার অন্য আরেকটি কারণও ছিল। পঙ্কজ কুমারের ঘাড়ে তখন গোটা পরিবার, যার সদস্য সংখ্যা প্রায় 40, সেই গোটাটাকে চালানোর ভার। রেডিওতে কাজ করেন বটে, কিন্তু তা থেকে ক টাকাই বা আয় হয়, আর সে চাকরিও তো স্থায়ী নয়। তাই পঙ্কজ মল্লিক কিছু বললেন না। বছরের পর বছর ধরে এই একই কাণ্ড চলতে লাগলো। অবশ্য কিছুদিন বাদে অবস্থাটা বদলালো। প্রমথেশ বড়ুয়া নিউ থিয়েটার্সে যোগ দেওয়ার পর পঙ্কজ মল্লিকের সাথে হওয়া এই অবিচারের কথা শুনে বড়ুয়া সাহেব সোজা গিয়ে ধরলেন সংস্থার কর্ণধার বিএন সরকার মশাইকে। এর কিছু বছর পর
রিলিজ করলো প্রমথেশ বড়ুয়ার ছবি মুক্তি। আর এর পরেই পঙ্কজ মল্লিক ও রাইচাঁদ বড়ালের ঘর আলাদা হলো, দুজনেই পেলেন আলাদা আলাদা নতুন স্টুডিও। ইতিমধ্যে ভারতীয় চলচ্চিত্রের দুনিয়ায় ইতিহাস গড়ে ফেলেছেন পঙ্কজ কুমার মল্লিক। এবার আপনাদের সেই গল্পই শোনাবো। নিউ থিয়েটার্সে তখন চলছে ভাগ্যচক্র ছবির কাজ, পরিচালক নিতিন বসু, সেই পুতুলদা। তো নিতিন বসু থাকতেন উত্তর কলকাতার আমহা স্ট্রিটে, আর পাশের পাড়া চালতা বাগানে পঙ্কজ। তো নিতিন বসু সে সময় রোজ সকালবেলায় গাড়ি নিয়ে পঙ্কজ কুমারকে নিতে আসতেন তার বাড়ির কাছে। এরকমই একদিন নিতিন বসু গাড়ি নিয়ে নিচে দাঁড়িয়ে রয়েছেন আর পঙ্কজকে ডাকছেন, কিন্তু পঙ্কজের নাম্বার নাম নেই। তিনি তখন পাশের বাড়ি থেকে ভেসে আসা রামান নাভারোর পেগান লাভ সঙের সেই বিখ্যাত গান ওয়্যার দ্য গোল্ডেন সানবিমস অ্যান্ড দ্য লেজি ল্যান্ড ড্রিমসে গলা মিলিয়ে চলেছেন। অনেকক্ষণ পর বাবা এসে ডাকায় পঙ্কজের ঘোর ভাঙল। তড়িঘড়ি নিচে নেমে এসে গাড়িতে উঠলেন। পুতুলদা গম্ভীর, নির্বাক। পঙ্কজ ভাবলেন নির্ঘাত দেরির জন্য পুতুলদা রাগ করেছেন। গাড়ি চালাচ্ছিলেন পুতুলদার ভাই মুকুল বসু। পুতুলদা নির্দেশ দিলেন গাড়িটা সোজা নিয়ে গিয়ে মিউজিয়ামের সামনে যেন পার্ক করা হয়, আর চৌরঙ্গিতে মেট্রো সিনেমার সামনে নেমে গেলেন পুতুলদা। ফিরলেন এক গাদা ইংরাজি বই আর একটা রেকর্ড নিয়ে। স্টুডিওয়ে পৌঁছে গটগট করে হাঁটা লাগালেন পুতুলদা, পিছনে মুকুল আর পঙ্কজ। নির্দিষ্ট ঘরে ঢুকে রেকর্ডারে রেকর্ডটা বসিয়ে পুতুলদা প্রচণ্ড উত্তেজিত হয়ে পঙ্কজকে নির্দেশ দিলেন, পঙ্কজ এক্ষুনি এখানে গান গেয়ে যা, ঠিক যেমন বাড়িতে গাইছিলি, গা গা। পঙ্কজ মল্লিক হতভম্ব, কিন্তু পুতুলদার নির্দেশ অমান্য করা যায় কি করে। পঙ্কজ গান গাইতে শুরু করলেন, আর গান গাওয়ার সময় চারপাশে দেখতে লাগলেন পুতুলদা একবার এদিক একবার ওদিক একবার সেদিক থেকে উঁকি ঝুঁকি মেরে পঙ্কজকে দেখছেন। আর গান শেষ হওয়ার পর পেয়েছি রে পঙ্কজ পেয়েছি বলে পঙ্কজ মল্লিককে পুতুলদা প্রায় জড়িয়ে ধরলেন। পঙ্কজ ভাবলেন পুতুলদা কি পাগল হয়ে গেলেন নাকি। খানিকক্ষণ পরে পঙ্কজ বুঝতে পারলেন ব্যাপারটা। নিতিন বসু আসলে আবিষ্কার করে ফেলেছেন প্লেব্যাক করবার পদ্ধতি। বাংলা সিনেমা তথা ভারতীয় সিনেমার ইতিহাসে এই ঐতিহাসিক মুহূর্তটি তৈরি হলো পঙ্কজ মল্লিকের গলায়। আসলে সে সময় সঙ্গীতবিহীন ছবিতে আগ্রহ হারাচ্ছিলেন দর্শকরা, তাই নিউ থিয়েটার্সের কর্ণধার বিএন সরকারের পরামর্শে কলাকুশলীরা চেষ্টা চালাচ্ছিলেন বিভিন্নভাবে ছবিতে গান ব্যবহার করবার ক্ষেত্রে। প্রাথমিকভাবে অভিনয় করবার সময় অভিনেতা অভিনেত্রীরা নিজেরাই গান গাইতেন, কিন্তু এই ব্যবস্থা বেশি দিন চলবার নয়। তার কারণ যারাই ভালো অভিনেতা অভিনেত্রী তারা সকলেই যে সুদক্ষ গায়ক বা গায়িকা হবেন তা সম্ভব নয়। আবার সুদক্ষ গায়ক বা গায়িকা হলেই তারা যে খুব ভালো অভিনয় করতে পারবেন তাও সম্ভব নয়। এই সমস্যা থেকে বাংলা তথা ভারতীয় সিনেমা মুক্তি পেল নিতিন বসুর হাত ধরে আর পঙ্কজ মল্লিকের গলায় প্লেব্যাক পদ্ধতি আবিষ্কার হওয়ার পর। জীবনের মায়া একজন প্রকৃত শিল্পীকে কোনোভাবে বশীভূত করে ফেলতে পারে না, কারণ সে শিল্পী সারাক্ষণ তার শিল্পের মাধ্যমে মুক্তির খোঁজ করতে থাকে। কে তার আপন আর কে তার পর বুঝে উঠতে পারে না। সে যেন সারাক্ষণ কারো কোনো ডাকের জন্য অপেক্ষা করতে থাকে। পঙ্কজ মল্লিককে আসলে একটা সিনেমার গল্প শোনাচ্ছিলেন প্রমথেশ বড়ুয়া সাহেব। গল্পটা শুনতে শুনতে পঙ্কজ কেমন একটা ঘোরের মধ্যে চলে গেলেন, আর সে সময় তার মুখে চলেও এলো শেষ খেয়াল সেই কবিতাটা, ঘরেও নহে পারেও নহে যে জন আছে মাঝখানে। কিন্তু এবার তো কবির অনুমতি চাই। কবি প্রশান্তচন্দ্র মহলানবিশের বাড়িতে, আজকে যেখানে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, সেই আম্রপালিতে পঙ্কজ হাজির হলেন সেখানে। কবিকে গোটা ব্যাপারটা বলাতে কবি উত্তর দিলেন, পঙ্কজ
আমি দেখছি তোমাদের ছবির শুরুতেই দ্বার মুক্ত। তোমাদের কাহিনীর মূল চরিত্রটি যেন কিসের থেকে মুক্তি খুঁজে বেড়াচ্ছে। এ কথা শুনে লাফিয়ে উঠেছিলেন বড়ুয়া সাহেব। আরে পঙ্কজ, স্বয়ং রবীন্দ্রনাথের মুখ থেকে আমার ছবির নাম বেরিয়ে এসেছে। তোমায় যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছো তো? কি নাম? মুক্তি। মুক্তি। যাক, বলো আর কি বললেন কবিগুরু? আসলে কবির সঙ্গে সাক্ষাতে সেই দিনের শেষে ঘুমের দেশের কথা উঠতেই কবি পঙ্কজকে বলেছিলেন, গানটি তো আমায় না শুনিয়েই পালিয়ে গিয়েছিলে। অমন সুন্দর গলা তোমার, সেদিন পালালে কেন? আনত চোখে লাজুক পঙ্কজ উত্তর দেওয়ার আগেই কবি আবার বললেন, একটু বদল করলে ভালো হতো। ফুলের বার নাইকো যার, ফসল যার ফলল নার বদলে ফুলের বাহার নাইকো যাহার, ফসল যাহার ফলল না। লিখে নাও তো তুমি। যাত্রিক ছবিতে সঙ্গীত পরিচালনার জন্য পঙ্কজ কুমার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। এ প্রসঙ্গে প্রখ্যাত চলচ্চিত্র গবেষক পিনাকি চক্রবর্তী বলেছেন, হিমালয় যাত্রার উপর ছবিটিকে এমনভাবে তৈরি করা হয়েছিল এবং পঙ্কজ মল্লিকের দরাজ গলায় স্তোত্র ও গান এত সুন্দরভাবে লাগানো হয়েছিল যে দর্শকরা প্রেক্ষাগৃহে প্রবেশ করলেই তাদের অনুভূতি হতো তারাও যেন সেই সুদীর্ঘ তীর্থযাত্রায় পা মিলিয়েছে। তারাও যেন পুণ্যলাভের আশায় চলেছে কেদারনাথে, বদ্রীনাথে। ছবিটি 2-3 দিন চলার পর একদিন হঠাৎ দেখা গেল দর্শকরা প্রেক্ষাগৃহে প্রবেশের আগে তাদের জুতো বাইরে খুলে তবেই প্রবেশ করছে। কর্তৃপক্ষ হতচকিত হয়ে তাদের জিজ্ঞাসা করাতে তারা জানিয়েছিল, এরকম একটা পবিত্র ছবি নাকি জুতো পরে দেখা উচিত নয়। ছবি দেখে পুণ্যলাভের আশাতেই তারা জুতো খুলে প্রবেশ করেছিল। এরপর যতদিন ছবিটি চলেছিল ততদিনই হলের কর্তৃপক্ষকে দর্শকদের জুতো পাহারা দেওয়ার জন্য আলাদা লোক রাখতে হয়েছিল। চলচ্চিত্র ইতিহাসে এ ঘটনা শুধুমাত্র ভারতেই হয়, পৃথিবীর অন্য কোথাও এর নিদর্শন মেলা ভার। পঙ্কজ মল্লিকের তখন ভূভারত জোড়া নাম, সবাই তাকে চায়, কিন্তু পঙ্কজ বাংলা ছেড়ে যেতে রাজি নন। একবার তো রাজ কাপুর নিজে এলেন কলকাতায়, পঙ্কজকে বললেন, চাচা আপনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে যাচ্ছি, আপনি বোম্বে আসুন। পঙ্কজের তাতেও না। আর একবার জার্মান পরিচালক পল জিলস ডাকলেন, রবীন্দ্রনাথের 4 অধ্যায় নিয়ে হিন্দিতে বানাবেন জলজালা, অভিনয়ে দেবানন্দ, গীতা বালি, গান গাইবেন গীতা দত্ত। সেখানেও পঙ্কজের না। জিলস অবশ্য হাল ছাড়লেন না, গীতাকে নিয়ে সোজা চলে এলেন পঙ্কজ কুমারের বাড়িতে। পঙ্কজ বাড়িতেই গীতা দত্তকে দিয়ে রেকর্ড করালেন। তখন একের পর এক শিল্পী বম্বে পাড়ি দিচ্ছেন, কিন্তু পঙ্কজ মল্লিক পড়ে রয়েছেন সেই বাংলাতেই। নিউ থিয়েটার্সের কর্ণধার বিএন সরকার বললেন, সবাই তো যাচ্ছে, আপনিই বা আর পড়ে থাকেন কেন? পঙ্কজ মল্লিক বললেন, আপনি আমার সুখ দুঃখের সময়ে আমার সঙ্গে ছিলেন, আপনাদের ছেড়ে যাই কোথায় বলুন? কয়েক বছর পর নিউ থিয়েটার্সেও তালা ঝুলল। পঙ্কজ তখন বাংলার গ্রামে গ্রামে গিয়ে সঙ্গীত সাধনায় মত্ত। আসলে নিউ থিয়েটার্সের সঙ্গে পঙ্কজ মল্লিকের নাড়ির যোগ। ভারতীয় সিনেমার ইতিহাসে 30-এর দশকের প্রথম অর্ধ যদি নিউ থিয়েটার্সের উত্থানের সময় হয়, তবে তার পরের অর্ধ পঙ্কজ কুমার মল্লিকের হাত ধরে একের পর এক ছবির জয়যাত্রার গল্প। আর তাই এই গোটা দশকটা জুড়ে পঙ্কজ কুমারের জীবনের উত্থান পতনের সঙ্গেও নিউ থিয়েটার্সের যোগাযোগ অবিচ্ছেদ্য। তবে 40-এর দশক থেকে অবস্থাটা বদলাতে শুরু করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ক্রমাগত রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের উত্তুঙ্গ অবস্থায় পৌঁছনো, সবটা মিলিয়ে ছবি তৈরির ক্ষেত্রেও বেশ কিছু ঘাত প্রতিঘাত আসছিল। আর স্বাধীনতার হাত ধরে দেশ ভাগ হওয়ার ফলে বাংলা ছবির দর্শকও ভাগ হলো। ভারতীয় সিনেমার পীঠস্থান কলকাতার বদলে ক্রমশ হয়ে উঠতে লাগলো মুম্বাই। পঙ্কজ মল্লিকের কথা উল্লেখ করব
আর রেডিওর কথা বলবো না তা তো হয় না। পঙ্কজ মল্লিকের জীবনের সঙ্গে, বস্তুত গোটা জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রেডিও, আকাশবাণী। আর সে সম্পর্ক তো দু একদিনের নয়। 1927 সালে কোনো এক বৃষ্টির দিনে সেন্ট্রাল অ্যাভিনিউর একটা গাড়ি বারান্দায় বন্ধ ডিসপেন্সারির সামনে দাঁড়িয়ে নিজেকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে বাঁচাতে পঙ্কজ মল্লিক গুনগুন করছেন, এমনও দিনে তারে বলা যায়। হঠাৎ পিছন থেকে কে যেন টোকা মারল কাঁধে, সেই বন্ধ ডিসপেন্সারির মালিক। পঙ্কজকে নিয়ে গেলেন ঘরে, গোটা গানটা গাইতে বললেন, আর গান শেষে বললেন, উড ইউ লাইক টু ব্রডকাস্ট? কলকাতায় নতুন রেডিও স্টেশন হয়েছে, ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, আমার জানাশোনা আছে, যদি গাইতে চান চলুন। এরপরেই মিস্টার আয়েঙ্গার আর নৃপতি মজুমদারের হাত ধরে শুরু হলো পঙ্কজ মল্লিকের রেডিওয়ে পথ চলা। 1927 সালের 26শে সেপ্টেম্বর এমনও দিনে তারে বলা যায়, আর একদা তুমি প্রিয়ে এই গান দুটি ব্রডকাস্টিং করবার মধ্যে দিয়ে শুরু হলো পঙ্কজ মল্লিকের রেডিওর সঙ্গে আত্মীয়তার। আর এই অপূর্ব যোগাযোগের সূত্র ধরে 1929 সালে আকাশবাণীতে শুরু হলো সঙ্গীত শিক্ষার আসর। পঙ্কজ মল্লিক গায়ক ছিলেন, আর এই সঙ্গীত শিক্ষার আসরের হাত ধরে জন্ম হলো শিক্ষক পঙ্কজ কুমারের। সঙ্গীত শিক্ষার আসরে নানা ধরনের গান শেখালেও পঙ্কজের বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্র গান শেখানোর প্রতি। পঙ্কজের নিজের কথাতেই, সঙ্গীত শিক্ষার আসরের মাধ্যমে রবীন্দ্রনাথের গানকে আপামর সাধারণের মধ্যে আমি বছরের পর বছর ছড়িয়ে দিতে থাকি। কেউ কেউ অস্বীকার করলেও এই ইতিহাসের অপন্নব ঘটবে না যে রবীন্দ্রসঙ্গীতের অনন্ত রসমাধুরী থেকে সাধারণ বাঙালি তখনও বঞ্চিত ছিলেন। এই পটভূমিতেই সাধারণ মানুষের মুখে সেই আলোক সামান্য মহাগীতিকারের দাসানুদাস আমি তাঁর গান একটি একটি করে তুলে দিয়েছিলাম। এটাই ছিল আমার সঙ্গীত শিক্ষার আসরের একটি প্রধান কাজ। সঙ্গীত শিক্ষার আসর যখন মধ্য গগনে, তখন পঙ্কজ মল্লিকের সামনে এলো আরও একবার ইতিহাস গড়বার হাতছানি। ধর্মপ্রাণ বাঙালি হিন্দুর ঘরে 12 মাসে 13 পার্বণ, আর সব পার্বণের বড় পার্বণ দুর্গাপুজো, মহাদেবীর আবাহন। আমরা ভাবলাম দশভুজা দুর্গতি নাসিনীর বার্ষিক আরাধনার শুভ উদ্বোধন যদি একটা সাড়ম্বর বেতার অনুষ্ঠানের মধ্যে দিয়ে করা যায় তো কেমন হয়। বন্ধুবর বাণীকুমারী প্রাথমিক পরিকল্পনাটি আমাদের সামনে রেখেছিল। আমরা তখন সকলে মিলে আলোচনা করে অনুষ্ঠানের সামগ্রিক পরিকল্পনাটি দাঁড় করিয়েছিলাম। ভাষ্য, স্ক্রিপ্ট ও গীত রচনার দায়িত্ব নিল বাণীকুমার, সঙ্গীত পরিচালনার দায়িত্ব আমার, এবং ভাষ্যপাঠ ও চণ্ডীপাঠের দায়িত্ব নিল বীরেন্দ্রকৃষ্ণ। এভাবেই শুরু হলো আমাদের অতি প্রিয় মহালয়া। জীবনের পথ কুসুম বিস্তীর্ণ নয়, সেখানে কাঁটাও থাকে যথেচ্ছ। আর সে কাঁটার আঘাতে শুধু শরীর নয়, মনও রক্তাক্ত হয়, যন্ত্রণায় দগ্ধ হতে থাকে গোটা জীবন। 1973 সালের 3রা অক্টোবর পঙ্কজ কুমারের কাছে স্টেশন ডিরেক্টরের চিঠি এলো। In accordance with the decision taken to introduce many changes in programs broadcast by All India Radio, it will not be possible for us to continue your music lessons with effect from 2nd November 1975. সঙ্গীত শিক্ষার আসরের দীর্ঘ 46 বছরের যাত্রা হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হলো। আর তার পরের বছর 1976 সালে মহালয়ার ভোরে হঠাৎ করেই গোটা বাংলার মানুষ মহিষাসুর মর্দিনীর বদলে শুনলেন দেবী দুর্গতি হারিণী। অবশ্য বাংলার মানুষের প্রবল প্রতিবাদে আবার ফিরিয়ে আনা হলো পরের বছর পঙ্কজ কুমার মল্লিক আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীকে। কিন্তু সঙ্গীত শিক্ষার আসর বন্ধ হলো চিরতরে। এই আঘাত পঙ্কজ কুমার শেষ জীবন অবধি ভুলতে পারলেন না। 1978 সালের 19শে ফেব্রুয়ারি মারা গেলেন পঙ্কজ কুমার মল্লিক।
বাংলা তথা ভারতের সংস্কৃতি জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র। কিন্তু মৃত্যু হলো শরীরের, মনে পঙ্কজ কুমার মল্লিক জায়গা করে নিলেন অক্ষয় আসনের। আজও পঙ্কজ কুমার মল্লিক ছাড়া বাংলা তথা ভারতীয় সিনেমার ইতিহাস এবং বাংলা গানের ইতিহাস অপূর্ণ। আজকে বাংলা ভাবনার ভিডিওর মধ্যে দিয়ে পঙ্কজ কুমার মল্লিককে আমরা শ্রদ্ধা জানালাম। আপনাদের কাছে অনুরোধ, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার। ভালো থাকবেন। বাংলা ভাবনা।